বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন কয়েকটা ইন্স্যুরেন্সের আপডেট দিব বা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা যে এই ইন্স্যুরেন্সগুলোতে অপেক্ষা করছেন এবং ওয়েট করছেন বা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিসটা। আমরা অ্যানালিসিস সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন, কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণ নয়। আমার অ্যানালিসিস আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আশা করি। আসেন এখন আমি যে কয়টা ইন্স্যুরেন্সের কথা বলার চেষ্টা করব তার মধ্যে হচ্ছে একটা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আর একটা ফেডারেল ইন্স্যুরেন্স। ফেডারেলের জন্য রিকোয়েস্ট করছে কয়েকবার কেউ। এরপরে ঢাকা ইন্স্যুরেন্স, এরকম 3-4টা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব, 3-4টা। আসেন এখন এই কন্টিনেন্টাল একটু শর্টকাটে হবে। কন্টিনেন্টালের অবস্থা দেখি। কন্টিনেন্টাল সাপোর্টের উপরে আছে, আগের টপের উপরে আছে, সুতরাং চিন্তা নাই। 35-এর উপরে আছে এবং বুলিশ আছে, বাই সিগন্যাল আছে। ফিউচার ক্লাউড সামান্য রেড হলেও এটা খুব ছোট আকারের, সুতরাং এটা নিয়ে সমস্যা নেই। এটা আবার রেড হয়ে যাবে কয়েকদিন স্লো এবং সাইডওয়ে থাকাতে। এটা ছিল কন্টিনেন্টালের মূলত কনসলিডেশন। এই যে সাইডওয়ে ছিল এটা কনসলিডেশন। এখন কন্টিনেন্টালের আমরা যদি ইচিমুকোতে দেখি, MACD ওকে আছে, আপিস আছে, বুলিশ আছে, বাই সিগনালে আছে, তবে সামান্য ডাইভারজেন্স আছে। এটা সমস্যা না, আশা করি পজিটিভ ডাইভারজেন্স, এটা ওকে হবে আশা করি ইনশাল্লাহ। এই আর কি অবস্থা বর্তমানে। তো কন্টিনেন্টালের আর বেশি কিছু এখানে তো বলার নাই আপনাদেরকে, এগুলো তো আমি আগেই বলছি। কন্টিনেন্টালের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 45। হ্যাঁ, 45 লেভেলটা হচ্ছে কন্টিনেন্টালের নেক্সট রেজিস্ট্যান্স, 45। কন্টিনেন্টাল 45 যাবে, এরপরে কন্টিনেন্টালের আরেকটা রেজিস্ট্যান্স থাকবে বা টার্গেট থাকবে, সেটা হলো 55। এই হলো কন্টিনেন্টালের ফিউচার প্রজেকশন বা প্রিডিকশান। এইগুলো তো সব অ্যানালিসিস মানে বিশ্লেষণ মানে সম্ভাবনা, বিশ্লেষণ মানে কনফার্মেশন না, মনে রাখবেন। সুতরাং সেভাবে ট্রিট করবেন। কোনো একটা শেয়ার না গেলে ব্লেম করার সুযোগ নাই। আর এটা যে অ্যানালিসিস দেয় তার ক্ষমতা দক্ষতা অনুযায়ী সে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং সেটা বাজার ওকে নাও হইতে পারে, বাজার নাও যেতে পারে সেই টার্গেটে। তো এখন দেখেন কন্টিনেন্টালের বর্তমান রেজিস্ট্যান্স হচ্ছে একটা 45 আর একটা হলো 55। এখন আমরা দেখি 55টা আমরা কোনো মেজারমেন্ট দিয়ে পাই কি না। 55-এর যে মেজারমেন্ট দেখালাম সেটা কোনোভাবে পাই কি না সেটা এখন পাওয়া যাচ্ছে না। সেটা পাওয়া না গেলেও অসুবিধা নাই। সেটা একটা লাস্ট টপ এই 55, এর আগে 45। এই দুইটা 45, তার নেক্সট টার্গেট 45-এর জন্যই সে প্রিপারেশান নিচ্ছে, এটা মনে রাখবেন। এবং 45 পার হয়ে গেলে কন্টিনেন্টাল 55 যাবার চেষ্টা করবে সর্বোচ্চভাবে শক্তি দিয়ে। কারণ কি, কন্টিনেন্টাল এখনও বি পয়েন্টে পৌঁছায় নাই, যেখানে সেক্টর পৌঁছায় গেছে, কন্টিনেন্টাল পৌঁছায় নাই। সে বি পয়েন্ট মানে সেক্টরের 858 আর কি। এবং কন্টিনেন্টাল ওই 55 যাওয়ার মাধ্যমে কন্টিনেন্টালের রাউন্ডিং বটমটা কনফার্ম হবে বা কমপ্লাই করবে। তো রাউন্ডিং বটম তো আশা করা যায় আপনার প্রায় 80% লেভেলের আশা করা যায় সাকসেস রেট। সুতরাং যারা হোল্ড করছেন তারা বুঝে শুনে ট্রেড করবেন, যারা নিতে চাইতেছেন তাদের জন্য বলতেছি। এই তো কন্টিনেন্টাল 45 রেজিস্ট্যান্স, এরপরে 55। এখন আসেন আমি একটু ফেডারেলটা দেখার চেষ্টা করি। ফেডারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্সের বর্তমান অবস্থা আমি ইচিমুকু যে দেখবো, আমি ইমান ইচ্ছে না, আমি ইচিমুকু ছাড়া অ্যানালিসিস দিতে পারি না। ইচিমুকু আমার মাস্ট লাগবেই। ফেডারেল দেখেন, ফেডারেল কন্টিনেন্টালের যেরকম রেজিস্ট্যান্স ছিল একটা, ওই যে সাইডেও দেখালাম, কন্টিনেন্টাল যেরকম রেজিস্ট্যান্স ব্রেক করার পথে, ফেডারেলও রেজিস্ট্যান্স ব্রেক করার পথে। এবং আশা করি আগামীকাল এই 30 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটা ফেডারেল ব্রেক করতে পারে আগামীকাল, নাহলে আগামী পরশুর মধ্যে ফেডারেল এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে। 30 টাকা 50 পয়সার এই রেজিস্ট্যান্সটা, এটা ব্রেক করার পরে ফেডারেল
তার নেক্সট টার্গেটের দিকে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট টার্গেটটা কত ছিল দেখেন, ফেডারেলের ইচিমোকোতে ওকে আছে, বাই সিগন্যাল আছে, বুলিশ আছে, আপিস আছে, ফিউচার ক্লাউডও ফার্স্ট ক্লাস অবস্থায় আছে, এমএসিডিও ফুললি ওকে অবস্থায় আছে। সুতরাং ফেডারেল নিয়ে যারা বারবার চিন্তা করতেছেন, আমি বুঝি না, আপনারা একটা চার্ট নেন না, আপনারা একটা অ্যাপস ইউজ করেন না, আপনারা ভাই বারবার শেয়ার বাজারে ব্যবসা করেন, আপনারা ফ্রিতে একটা অ্যাপস পাওয়া যায়, আপনারা সেই অ্যাপস দিয়ে আপনার শেয়ারের অবস্থানটা দেখেন না, কোন দামে আছে, কোন পজিশানে আছে, কোন প্যাটার্নে আছে, এগুলো আস্তে আস্তে তো বুঝতে হবে। লাখ লাখ টাকা লস করেন এক এক দিনে, একটা অ্যাপস ইউজ করতে পারেন না, তাহলে কি কথাটা যায় কোনোভাবে? আপনি স্মার্ট ট্রেডার কীভাবে হবেন আপনার হাতে যদি একটা অ্যাপস না থাকে, যে অ্যাপসটা প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায়। আসেন এখন ফেডারেলের আমরা রেজিস্ট্যান্সগুলো দেখব বা টার্গেটগুলো দেখব। ফেডারেলের একটা রেজিস্ট্যান্স বা একটা টার্গেট আমি 32 দেখাইছিলাম, সেটা দেখুন এখনও ভ্যালিড আছে, 32 টাকা 80 পয়সা। এই 32 টাকা 80 পয়সা ফেডারেলের এই রেজিস্ট্যান্স বা এই টার্গেটটা ভ্যালিড আছে। হ্যাঁ, এই রেজিস্ট্যান্স বা এই টার্গেটটা ফেডারেলের ভ্যালিড আছে। এরপরে ফেডারেল কী করবে একটু দেখাই দিই। এই ফেডারেলের এই রেজিস্ট্যান্স এটা নেক্সট রেজিস্ট্যান্স এটা এখনও যেতে পারে নাই। এরপরে ফেডারেলের টার্গেট হচ্ছে 44 টাকা পর্যন্ত আছে, 44, আরও বেশি আছে আপাতত। এরপরে 44, ওই যে দেখেন, এরপরে 44, কিন্তু এখন ফেডারেল 44 যাবে না, হয়তো একটু কারেকশানের মাধ্যমে যাবে। তবে ফেডারেলের এই 32-এর পরে গিয়ে আমি আরেকটা রেজিস্ট্যান্স দেখা দিচ্ছি, সেটা 1.27 ফিবোনাসি, সেটা একটু দেখা দিচ্ছি। এই 32 টাকা 80 পয়সা বা প্রায় 33 টাকা লেভেলে ফেডারেলের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট, ওই যেটা বি পয়েন্ট। এইমাত্র কন্টিনেন্টালে যেটা দেখাইছি সেটা ফেডারেল এখনও যায় না, সেটা হচ্ছে কত, এই 32 টাকা 80 বা 33 টাকা লেভেলটা হচ্ছে ফেডারেলের বি পয়েন্ট। এখানে গিয়েও ফেডারেল থামবে না, ফেডারেল আরেকটু যাওয়ার থাকবে। সেটা কত আমি একটু দেখাই দিই, তারপরে অ্যানালিসিস ফেডারেলটা শেষ করব। এই 44 আছে ফেডারেলের রেজিস্ট্যান্স, আরও বেশিও আছে, সেটা পরবর্তীতে। এখন 44 যাবে কি না আমি বলতে পারতেছি না, তবে এখন ফেডারেল 32 গিয়ে কারেকশান হতে পারে এবং 32 তার নেক্সট 32 টাকা 80 পয়সা বা 33 তার নেক্সট রেজিস্ট্যান্স। এই 33-এর পরে গিয়ে সে আরেকটা রেজিস্ট্যান্সে যাওয়ার চেষ্টা করতে পারে, সেটা হচ্ছে 36। এই 36টাও ওর একটা রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। শুধু এটা মাথায় রাখবেন, ফেডারেলের দুইটা রেজিস্ট্যান্স 32 পার হয়ে গেলে ফেডারেল রেজিস্ট্যান্স হচ্ছে 36 পার হয়ে গেলে ফেডারেল রেজিস্ট্যান্স 40। আশা করি বুঝতে পেরেছেন। ফেডারেল ইন্স্যুরেন্স ভালোভাবে আগাচ্ছে, সুন্দরভাবে আগাচ্ছে এবং এটা দেখার মতো একটা বিষয় আছে ফেডারেলে। এই কম দামি শেয়ার সে কত থেকে উঠে আসছে, এই 16 টাকা বা 15 টাকা থেকে আজকে 30 টাকা, তার মানে মানি ডবল হয়ে গেছে ফেডারেলের মানি ডবল হয়ে গেছে। এরপরে ফেডারেলের আরেকটা রেজিস্ট্যান্স আছে হলো এই দেখেন 44টা বরাবর মিলে গেছে, 44। হ্যাঁ, 43 টাকা 40 পয়সা বা প্রায় 44 আর কি। এটা হলো ফেডারেলের নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। তো আশা করি বুঝতে পেরেছেন। ফেডারেলের অ্যানালিসিসটা এখানে শেষ করলাম। এরপরে ঢাকা ইন্স্যুরেন্স, অবশেষে আমি যে দিন বলছি ঢাকা কালকে থেকে না, ঢাকার বুলিশ মোমেন্টাম দরকার, ঢাকাকে বুলিশলি উঠে আসতে হবে, ঢাকা বুলিশ মোমেন্টাম দিয়ে উঠে আসবে। ঠিক পরের দিন থেকে ঢাকা বুলিশ মোমেন্টাম দিয়ে উঠে আসার চেষ্টা করছে ঢাকা এখনও, ঢাকা ইন্স্যুরেন্স এখনও তার রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সকে টাচ করছে মনে হয়, এই জন্য সে কারেকশানে আসছে, কিন্তু আরেকটা রেজিস্ট্যান্সে পৌঁছাইতে পারে নাই।
ঢাকা একটা রেজিস্ট্যান্স 5150 পার করে ফেলছে। তাহলে ঢাকার মূল রেজিস্ট্যান্স এখন কোনটা? ঢাকার মূল রেজিস্ট্যান্স যেটা আমি দেখাইছি ওটাতে এখনও ঢাকা যেতে পারে নাই। ওটা কোনটা? ওটা ছিল এইটা, এই লেভেলটা যেটা 55 বা 56। তো ঢাকা তার আগেই কারেকশান হয়েছে। ঢাকা কারেকশান হয়েছে তার প্রয়োজনটা হচ্ছে আসলে ফিবোনাসি রিলেটেড। এরপরে ঢাকার রেজিস্ট্যান্স কত? এরপরে ঢাকার একটা রেজিস্ট্যান্স আছে 70 বা 72, ঢাকার আরেকটা রেজিস্ট্যান্স। তার মাঝখানে আমরা যদি একটা রেজিস্ট্যান্স দেখাই সেটা দেখানো যাবে। আরেকটা রেজিস্ট্যান্স আছে 70, আসলে ঢাকার ওইটাই রেজিস্ট্যান্স 70। এইটাই ঢাকার একটা রেজিস্ট্যান্স। আরেকটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে এখানে 62। তাহলে ঢাকার আমরা মোট 3টা রেজিস্ট্যান্স দেখাচ্ছি এবং ঢাকার প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি কী জন্য ঢাকা ব্যাক করছে। ঢাকা বুলিশ বাই সিগন্যাল মুভিং অ্যাভারেজকে কমায় আনার জন্য ব্যাক করছে এবং বুলিশ আছে, বাই সিগন্যাল আছে, আপিস আছে, সব কিছু আছে। ডেইলি চাইটে এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে, আপ আছে, MACD বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড, পজিটিভ ডাইভারজেন্স সব কিছুই ওকে আছে। পজিটিভ ডাইভারজেন্স নাই এখন অবশ্য, এখন নেগেটিভ ডাইভারজেন্সে আছে, তবে পজিটিভ সাইডে আছে এই আর কি। পজিটিভ ডাইভারজেন্সে আছে, নেগেটিভ ডাইভারজেন্স না। এটা হলো ঢাকা ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। ঢাকা উঠতে পারে নাই কেন? ঢাকা আসলে ওই যে ওঠে নাই মূলত ঢাকার কিছু মেজারমেন্ট আছে, তো এই সপ্তাহে বা এই মাসে কতটুকু আগাইতে পারবে সেই সব মেজারমেন্টের প্রেক্ষিতে ঢাকা পিছিয়ে আসছে। পাশাপাশি মুভিং এভারেজকে ওকে রাখছে, ওকে করছে। সব মিলিয়ে ঢাকাতে বড় কোনো সমস্যা নাই। ঢাকা 70 যাওয়ার পর্যন্ত আমি খুব কোনো একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। প্রাইস ওকে করে ছোটোখাটো কারেকশানের মধ্যে দিয়ে যাবে, একটানা যাবে না, একটানা যেতে পারে না, একটানা যাওয়াটা ভালোও না। সব মিলিয়ে ঢাকা টার্গেট ওরিয়েন্টেড এবং ভালো পজিশানে আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আজকে এখানে শেষ করতেছি। 3টা স্টকের অ্যানালিসিস দিলাম। আপনারা যারা এগুলোর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের আশা করি কাজে লাগবে। যারা এই শেয়ারগুলো হোল্ড করতেছেন এবং এগুলো নিতে চাইতেছেন তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।